বোধিসত্ত্ব ঠিক করেছে আগামী কিছুদিন সে আর কোনো কেস হাতে নেবে না। কারণ শেষের কেসটা সমাধান করতে গিয়ে তাকে যে পরিমাণে নাস্তানাবোধ হতে হয়েছে তাতে তার শরীর মস্তিষ্ক সব কিছুরই বিশ্রামের প্রয়োজন। ছুটির দিনগুলো বরাবরই সে বই পড়ে, প্রফেসরের সাথে নির্ভেজাল আড্ডা দিয়ে আর রাখালদার হাতে নানান রকম সুস্বাদু খাবার খেয়ে উপভোগ করে। এই সময় খবরের কাগজের সাথেও তার খুব একটা সম্পর্ক থাকে না। মোট কথা, বাইরের জগতের সব কিছুর সাথেই তার যোগাযোগ ছিন্ন হয়। কিন্তু এবারের প্ল্যানটা একটু আলাদা। বোধিসত্ত্বর এক দূর সম্পর্কের দাদা থাকেন সুন্দরবনে। বহুবার সেখানে যেতে বলে প্রায় হতাশ হয়ে এখন বলা ছেড়ে দিয়েছেন। বোধিসত্ত্বর মনের ইচ্ছে কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়ে সুন্দরবন অভিমুখে যাত্রা করবে। দাদাকে অবশ্য আগে থেকে সে কিছু জানায়নি, একেবারে সশরীরে উপস্থিত হয়ে চমকে দেবে। রাখালদা, বাক্স ব্যাগটা বাধ্য তোমার, কাল সকাল সকাল বেরোতে হবে। কোথাও যাচ্ছ নাকি দাদা বাবু? এই যে বললে কয়েকদিন কোনো কেস নেবে না, মাথার পোকাগুলো বুঝে আবার কথা শুনলো না, নড়ে উঠলো আবার। রাখালের কথায় না হেসে পারল না বোধিসত্ত্ব। না না, কোথাও কোনো কেস নয়, সুন্দরবন যাব ঘুরতে, তুমিও যাবে আমার সঙ্গে। সুন্দরবন মানে মৃণাল দাদাবাবুর বাড়ি? এই বুড়োটাকে আর টানাটানি করো না দাদাবাবু, তুমি বরং একাই যাও। তোমার কোনো কথা আমি এই মুহূর্তে শুনতে রাজি নই। রাতের মধ্যে সব গোছগাছ ছেড়ে রাখবে, কেমন? বলেই বোধিসত্ত্ব নিজের ঘরে চলে গেল। রাখালদা জানে সে এক কথার লোক, কাজেই কোনো কারণই ধোপে টিকবে না। জলখাবার সেরে প্রফেসর কুশাগ্রী সেনকে ফোন করল বোধিসত্ত্ব। হ্যালো স্যার, আমি বোধিসত্ত্ব বলছি। হ্যাঁ বোধিসত্ত্ব, বলো, আজ বিকেলে আসছো তো? সেই কারণেই আপনাকে ফোনটা করেছি। আজ আর যেতে পারবো না স্যার, কাল সুন্দরবন যাচ্ছি আমার এক দাদার বাড়িতে। আমার ইচ্ছে ছিল স্যার আপনিও যদি আমার সাথে আসেন, কয়েকটা দিন বেশ মজা করে কেটে যাবে আর কি। যেতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু আমি যে নিরুপায় মাইসান। আগামী সোমবার আমাদের রিটায়ার্ড প্রফেসরদের একটা রিউনিয়ন পার্টি আছে। বছরের এই একটা দিন সবার সাথে দেখা হয়, কাজেই এবারটা তুমি একাই ঘুরে এসো, পরের বার দেখা যাবে। আর শোনো, পৌঁছে একবার জানিও, আর ফিরে এসে অবশ্যই দেখা করো, কেমন? আচ্ছা, নিশ্চয়ই স্যার, তাহলে আজ রাখছি, ভালো থাকবেন। পরের দিন নির্দিষ্ট সময়ে বোধিসত্ত্ব আর রাখাল রওনা হলো সুন্দরবনের উদ্দেশ্যে। আগেকার দিনের মা ঠাকুমারা একটা প্রবাদ বলতেন, কোথাও যাও গোপাল সঙ্গে যাবে কপাল। বোধিসত্ত্বর অবস্থাটাও ঠিক তাই হয়েছে। রিকশাটা যখন মোড়ের মাথায় এসে থামল তখন প্রায় সন্ধে। দাদার বাড়ির ঠিক কিছুটা আগে বেশ কিছু লোকজনের সমাগম। তারা সবাই নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। বাড়ির ভিতর থেকে মহিলাদের শোরগোল শোনা যাচ্ছে। বোধিসত্ত্ব আর রাখাল তাদেরকে পাশ কাটিয়ে উপস্থিত হলো দাদার বাড়িতে। এতদিন পর ভাইকে কাছে পেয়ে মৃণালবাবু মানে বোধিসত্ত্বর দাদা বেজায় খুশি হলো। যাক, এতদিনে তাহলে এই দাদার কথা মনে পড়লো তোর। আমি কিন্তু তোর উপর বেশ চটেই ছিলাম, ভেবেছিলাম আর কোনোদিন কথাই বলবো না। কতবার বলেছি বলতো তোকে এইখানে আসতে? সেই কারণেই তো সময় পেলেই চলে এলাম। তা বৌদিকে দেখছি না যে, তিনি কোথায়? পাশের বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে। আমিও এতক্ষণ ওখানেই ছিলাম। তোরা ততক্ষণে হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নে। রাখালদাকে সাথে এনে খুব ভালো করেছিস। কয়েকদিন রাখালদার হাতে রান্না খাওয়া যাবে, বিশেষ করে রাখালদার হাতের সেই বিখ্যাত কাশ্মীরি কাবাব। উফ, দারুণ! পাশের বাড়ি মানে ওই যার সামনের মানুষের ভিড় আছে ওই বাড়িতে? আচ্ছা, কিছু হয়েছে নাকি রে? হয়েছে বলতে, ঠাকুর ঘর থেকে সোনার গোপাল মূর্তি চুরি হয়ে গেছে। সকালেও নাকি সেটা ঠাকুর ঘরেই ছিল। সন্ধ্যারতির সময় সবাই দেখে সেটা নেই। বহু বছরের পুরনো মূর্তি ওটা, আমাদের জন্মেরও আগে। পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, সেই কারণেই তো সবাই অপেক্ষা করছে বাড়ির সামনে। যাই হোক, তোকে এই নিয়ে আর মাথা ঘামাতে হবে না, দুদিন একটু শান্তিতে থাক এখানে। পরের দিন সকালে মৃণালবাবুর স্ত্রী আর বোধিসত্ত্ব বসার ঘরে বসে গল্প করছে। মৃণালবাবু বাজারে গেছেন,
রাখাল রান্নাঘরে জলখাবার বানাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মৃণালবাবু ফিরে এলেন, সাথে আরও একজন ভদ্রলোক, প্রায় ওনারই বয়সী। বোধিসত্ত্ব, তোর সাথে আলাপ করিয়ে দিই। ওনার নাম তপন পাল, পাশেই থাকেন। ওই কাল সোনার গোপাল মূর্তিটা এনার বাড়ি থেকেই চুরি হয়েছে। বাজার করে ফেরার পথে সেই নিয়ে আলোচনা করতেই তোর প্রসঙ্গ উঠল, তাই উনি তোর সাথে একটু আলাপ করতে চান। তপনবাবু আর বোধিসত্ত্ব একে অপরকে প্রতি নমস্কার জানালেন। ততক্ষণে রাখাল সবার জন্য চা নিয়ে এসে হাজির। হ্যাঁ, বসুন তপনবাবু। কাল আমরা আসার সময় আপনার বাড়ির সামনে লোকজনের ভিড় দেখেছিলাম। পরে দাদার মুখ থেকে ব্যাপারটা শুনলাম। বলুন, কি বলবেন? আসলে বোধিসত্ত্ববাবু, মৃণাল প্রায় দিনই আপনার কথা বলে, তাই আপনার সম্পর্কে কোনো কিছুই আমার অজানা নয়। আমার পরিবারের এইরকম একটা দুর্দিনে আমি যে আপনাকে কাছে পেলাম, সেটা আমার সৌভাগ্য। আপনি যদি ব্যাপারটা একটু দেখেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। না না, কৃতজ্ঞতার প্রশ্ন নয়, আপনাকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন। আমাদের পারিবারিক সদস্য বলতে মা এবং আমার 2 ভাই। আমি বড়জন। আমার স্ত্রী সুজাতা এবং একটি মেয়ে আছে আমার। আমার ভাইও বিবাহিত। আমার ভাইয়ের বউয়ের নাম ইন্দ্রাণী, যদিও তাদের কোনো সন্তান এখনো হয়নি। বাবা মারা গেছেন তা প্রায় বছর 10 হলো। আমার বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল রয়েছে আমার ঠাকুর দাদার আমল থেকে। দোল পূর্ণিমা, জন্মাষ্টমী সব অনুষ্ঠানই পালন করা হয় আমাদের বাড়িতে। আমার মায়ের বিয়ের পর থেকে আমার ঠাকুর দাদা গোপাল সেবার দায়িত্ব আমার মায়ের হাতে তুলে দেন। সেই থেকে মাই ঠাকুর ঘরের সব কাজ করেন। কাল দুপুর পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু সন্ধেবেলা মা যখন ঠাকুর ঘরে গেলেন তখন গোপাল চুরি হয়ে গেছে। মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন একেবারে। বুঝতেই পারছেন, এত বছর ধরে নিজে হাতেই তো সব কিছু করতেন। আচ্ছা তপনবাবু, আপনি এবং আপনার ভাই কি করেন? আমাদের মূলত মাটির ব্যবসা, মানে ঠাকুর বানানোর কাজ। বাপ ঠাকুরদার আমল থেকেই তা চলে আসছে। তবে বর্তমানে এই ব্যবসার পাশাপাশি আমি এখানকারই একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি। আর আপনাকে বলতে কোনো আপত্তি নেই যে আমার ভাইয়েরও তেজারতি, মানে সুদের ব্যবসা আছে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই যথেষ্ট তপনবাবু। আমি বিকেলে আপনার বাড়িতে যাব, সবাইকে একটু থাকতে বলবেন। তপনবাবু নমস্কার জানিয়ে বিদায় নিলেন। বুঝলে, কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তোমার হয়েছে সেই অবস্থা। এখানে এসছো 2 দিন ছুটি কাটাতে, কি দরকার ছিল এইসব ঝামেলায় জড়াবার? টেবিলের ওপর সকালে জলখাবার সাজিয়ে দিতে দিতে কথাগুলো বলল রাখাল। সবই ভগবানের খেলা, বুঝলে রাখালদা। তা না হলে ঠাকুরপোকে তো সেই কবে থেকে এখানে আসতে বলছি। ঠাকুরপো আগে পিছে না এসে এই সময় বা কেন আসতে যাবে? কথাটা তুমি মন্দ বলনি বৌদিমণি। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি জলখাবার সারো দেখি, আমাকে আবার দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। বোধিসত্ত্ব কিন্তু একেবারে চুপ। সেটা খাবারের স্বাদের কারণে নাকি অন্য কিছু, সেটা বোঝা যাচ্ছে না। মৃণালবাবু বললেন, কিরে, কিছু বলছিস না যে? তোর জন্য গলদা নিয়ে এসছি। সুন্দরবনের গলদার স্বাদই আলাদা, বুঝলি? বোধিসত্ত্ব মৃণালবাবুর কথায় কোনো অভিব্যক্তি প্রকাশ না করে তাকে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা দাদা, তপনবাবুদের বাড়িতে মানুষগুলো কেমন? মানে তুই যেহেতু অনেকদিন ধরে এখানে আছিস, তাই জানতে চাইলাম ওনাদের বাড়িতে একে অন্যের সাথে সম্পর্ক ঠিক কেমন? ভাইয়ে ভাইয়ে কোনো বিবাদ আছে? আরে ভাইয়ে ভাইয়ে বিবাদ তো দূরের কথা, 2 জায়ের মধ্যে মিল দেখলে ওরা যে একই মায়ের পেটের বোন নয় সেটা বোঝাই যায় না। কাকিমা, মানে তপনের মাকে ছেলের বউরা যথেষ্ট যত্ন করে। এরকম একটা পরিবার আমাদের এই তল্লাটে বিরল রে ভাই। সেই দিনটা ছোটবেলার নানান স্মৃতি হাতড়েই কেটে গেল সবার। ঠিক বিকেল 5টার সময় বোধিসত্ত্ব মৃণালবাবুর সাথে পৌঁছল তপনবাবুদের বাড়ি। আরে আসুন আসুন বোধিসত্ত্ববাবু, আসুন, ভেতরে আসুন। আমি বাড়ির সবাইকে আপনার কথা বলে রেখেছি। সবাই বাড়িতেই আছে, আসুন ভেতরে আসুন।
তপনবাবু ওদের নিয়ে গিয়ে সামনের ঘরটাতে বসালেন। ওনার স্ত্রী সুজাতা, ভাই স্বপনবাবু আর ভাইয়ের বউ ইন্দ্রাণী আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তপনবাবু একে একে সবার সাথে বোধিসত্ত্বর আলাপ করিয়ে দিলেন। আলাপ পর্ব শেষ হতেই বোধিসত্ত্ব বলল, আমি সুজাতা দেবী আর ইন্দ্রাণী দেবীর সাথে কিছু কথা বলতে চাই। আপনার যা জিজ্ঞাসা করার আছে আপনি করুন। আজ সকালে আমাকে তপনবাবু বলেছিলেন আপনারা দুজন পুজোর কাজে ওনার মাকে সাহায্য করতেন। পুজোর সময় বা তার আগে পরে বাড়ির লোক বা বাইরের কোনো লোক এই ঠাকুর ঘরে যেতেন? পুজোর সময় বাড়ির সবাই ঠাকুর ঘরে উপস্থিত থাকবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। এছাড়া যখন তখন বাইরের জামাকাপড় পরে ঠাকুর ঘরে যাওয়া মা পছন্দ করতেন না। আচ্ছা, আপনাদের এই সোনার গোপালের কথা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানেন? ইন্দ্রাণী দেবী বললেন, হ্যাঁ, সবাই জানে। আসলে ওটা তো 1-2 বছরের ব্যাপার নয়, সেই কবে থেকে আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত। ওই গোপাল আমাদের নয়নের মণি, সন্তানের মতো ভালোবাসি আমরা ওকে। এমনকি আপনি শুনলে অবাক হবেন, বর্ধমান থেকে আমার খুড়শ্বশুরের ছেলেমেয়েরা মাসে মাসে গোপালের ভোগ, পোশাক এইসবের জন্য টাকা পাঠায়। শেষ কবে আপনাদের বাড়িতে গোপালের অনুষ্ঠান হয়? এই তো কিছুদিন আগে দোল পূর্ণিমায়। এতক্ষণে ভেতর ঘর থেকে তপনবাবুর মা বেরিয়ে এলেন। বোধিসত্ত্ব এগিয়ে গিয়ে ওনাকে প্রণাম করল। তিনি বোধিসত্ত্বর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে করতে বললেন, আমার ছেলেরা বলছে তুমি নাকি আমার গোপালকে এনে দেবে। তুমি পারবে তো বাবা? আপনার গোপাল যদি আমার হাত ধরে আবার এই বাড়িতে ফিরে আসতে চান নিশ্চয়ই পারবো, কিন্তু এই বয়সে খাওয়া ঘুম সব বন্ধ করে দিলে চলবে কেমন করে? গোপাল কি তাতে খুশি হবেন? আসলে কি জানো তো বাবা, সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে আসার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন গোপালকে না খাইয়ে নিজে খাইনি। তাই কালকের পর থেকে আর আমার মুখে খাবার উঠছে না। আমি কথা দিচ্ছি মাসিমা, আপনার গোপালকে আমি ফিরিয়ে আনবো। আজ যাই, আবার পরে আসবো না হয় মাসিমা, কেমন? না বাবা, যাই তো বলতে নেই, বলো আসি। বোধিসত্ত্বর এই কথা শুনে নিজের দিদিমার কথা মনে পড়ল। তিনি মারা গেছেন 3-4 বছর হলো। মাসিমাকে প্রণাম করে সেদিনকের মতো বোধিসত্ত্ব বেরিয়ে এলো। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত, এমনকি রাখালো। মৃণালবাবু লুচির টুকরোটা মাংসের ঝোলে চুবিয়ে মুখে পুড়ে দিতে দিতে বললেন, প্রিয় বৌদি, কিছু বুঝলি? আমার কিন্তু মনে হয় এই চেনা জানা লোক ছাড়া এ কাজ সম্ভব নয়। তুই কি পরিবারের কাউকে সন্দেহ করছিস? সেটাও বা পারছি কই, আমি তো ওদের পরিবারের সবাইকে চিনি। এত ছোট কাজ কেউ করবে বলে তো মনে হয় না। আচ্ছা, তপনবাবুর ভাই মানে স্বপনবাবুর পৈতৃক ব্যবসা ছাড়াও ওনার সুদের ব্যবসা আছে। কেমন চলে সেই ব্যবসা জানিস কিছু? মৃণালবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে বাধা দিয়ে ওনার স্ত্রী বললেন, আমার মনে হয় ওদের বাড়িতে রোজগার প্রাতি কারোরই খারাপ না। বাড়ির বউদের যা গয়না বানানোর বহর, সেসব দেখলেই বোঝা যায়। তোমরা মেয়েরা পাশের বাড়ির কোনো খবর রাখো বা নাই রাখো, শাড়ি আর গয়নার খবরটা কিন্তু তোমাদের কাছে ঠিক থাকে। ঠাট্টা করছো তো? আগে একটা বিয়ে করো, তারপর দেখবো। সুন্দরবনের মতো জায়গা যেখানে জলে কুমির, ডাঙায় বাঘ, সেখানে এসে শুধুমাত্র গোয়েন্দাগিরি করে সময় কাটাবে? প্রকৃতিকে একেবারেই উপভোগ না করে ফিরে যাওয়াটা ঠিক হবে? কাজেই পরের দিন সকালবেলা খাবার দাবার সাথে নিয়ে 4 জনে বেরিয়ে পড়ল ওরা। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত বন জঙ্গল। এক দর্শনার্থীর পক্ষে সম্পূর্ণ জায়গাটা হয়তো ঘুরে দেখা সম্ভব নয়। কটকা, কর্মজল, কচিখালি, হাড়বাড়িয়া, দুবলার বিভিন্ন জায়গা ঘুরতে বেশ কিছুদিন সময় লাগলো ওদের। বোধিসত্ত্ব অবশ্য তপনবাবুকে কথা দিয়েছে যে কলকাতা ফিরে যাওয়ার আগে সে সোনার গোপাল ফিরিয়ে আনবে। কথার খেলাপ করার মতন লোক বোধিসত্ত্ব নয়।
কাজেই প্রকৃতির মায়াজাল থেকে নিজেকে খুব তাড়াতাড়ি বের করে সে পুনরায় কাজে মন দিল। আজ সকাল থেকে মৃণালবাবুদের ল্যান্ডলাইনটা খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু প্রফেসর কুশাগ্রি সেনের সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। যে কোনো কেস নিয়ে তার সাথে একবার আলোচনা করতে পারলে বোধিসত্ত্ব যেন একটা আলাদা শক্তি পায়। তাই এই মুহূর্তে বাজারের টেলিফোন বুথটাই ভরসা। হ্যালো স্যার, আমি বোধিসত্ত্ব বলছি। কি খবর ইয়াংম্যান? সুন্দরবন কেমন লাগছে? বাঘের দেখা মিললো? এখন বাঘের খোঁজ পাওয়া থেকেও সোনার গোপাল খোঁজ পাওয়াটা বেশ জরুরি স্যার। কোনো কেসের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ব্যাপারটা কি? এখনো পর্যন্ত ঘটনা যতদূর এগিয়েছে সবটা বলল প্রফেসরকে। তাহলে কি ভাবছো এখন? গোপালটা খুঁজে তারপরই ফিরবে? এছাড়া আর কোনো উপায় নেই স্যার। তপনবাবুর মাকে আমি কথা দিয়েছি, এখানে সব কিছুর খবর আমি আপনাকে জানাবো। যদিও এখনও সেভাবে মাথা ঘামাইনি, তবে এবার একটু ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আজ রাখছি তাহলে, ভালো থাকবেন। সেদিন বাজার থেকে ফেরার সময় বোধিসত্ত্বর সাথে মাধবের দেখা হয়ে গেল। মাধব তপনবাবুদের বাড়িতে কাজ করে, তার সাথে বোধিসত্ত্বর প্রথম দিনেই আলাপ হয়েছে। বাজারের উল্টো দিকের রাস্তাটা থেকে হেঁটে আসছে সে। আরে মাধব, তুমি এখানে? বাড়ির সবাই কেমন আছে? কয়েকদিন হলো যাওয়া হয়নি, আজ ভাবছি বিকেলের দিকে একবার যাব। বাড়ির সবাই ভালো আছে বাবু। কর্তামা নিজেকে এখনো সামলে উঠতে পারেননি। আচ্ছা, তোমার হাতে ওটা কি মাধব? আসলে ছোট দাদাবাবু বললেন যতদিন সোনার গোপাল ফেরত না পাওয়া যায় ততদিন এই পেতলের গোপালটা কর্তামার সিংহাসনে পেতে দিতে। ওটা কিনতেই এসেছিলাম আমি। ছোট দাদাবাবু মানে তুমি স্বপনবাবুর কথা বলছো? হ্যাঁ, কর্তামার প্রতি ওনার নজরটা সবসময় একটু বেশি। আমি আজ আসি বাবু, বাড়িতে আমার মেলা কাজ পড়ে আছে। সেদিন সন্ধেবেলা যথারীতি বোধিসত্ত্ব গিয়ে উপস্থিত হলো তপনবাবুদের বাড়ি। আরে বোধিসত্ত্ববাবু, আসুন আসুন। সকালে আপনার সাথে যে মাধবের দেখা হয়েছিল সে কথা সে আমাকে বলেছে। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাহা কেমন ঘুরলেন বলুন? কেমন লাগলো আমাদের সুন্দরবন? প্রকৃতি যার ভালো লাগে না সে কি মানুষ কখনো তপনবাবু? কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি। বলছিলাম আমাদের বাড়ির ব্যাপারটা কি কিছু বুঝতে পারলেন? বোধিসত্ত্ব কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। তপনবাবু উঠে গিয়ে সেটা রিসিভ করে আবার ফিরে এলেন। তারপর নিজেই বলতে শুরু করলেন। বর্ধমান থেকে আমার খুড়তুতো ভাই মনীষ ফোন করেছিল। আগামীকাল ওর আসার কথা ছিল। অফিসের কোনো একটা কাজে দুদিনের জন্য দিল্লি যাবে, তাই আর সে আসতে পারবে না। সুজাতা দেবী মানে তপনবাবুর স্ত্রী চা নিয়ে ঘরে ঢুকলেন। তারপর তপনবাবুকে উদ্দেশ্য করে বললেন, আজ বিকেলের দিকে মাধবের বাড়ি থেকে ফোন এসেছিল। ওর মা খুব অসুস্থ। তুমি ওর সাথে একবার কথা বলো, যদি চিকিৎসার জন্য টাকা পয়সা পাঠাতে হয়। ও, ডাকো তো ওকে একবার, এখনই কথা বলে নি। সুজাতা দেবীর ডাকে মাধব এসে হাজির হলো। কিরে, তোর বৌদি বলছিল তোর বাড়ি থেকে নাকি ফোন এসেছিল। তা তোর মা কি অসুস্থ নাকি? হ্যাঁ দাদাবাবু, বিছানা থেকে নাকি মাথাই তুলতে পারছে না। পাশের বাড়ির বলাই ফোন করে জানালো। তাহলে তুই একটা কাজ কর, আমি তোকে কিছু টাকা দেব, মাকে পাঠিয়ে দে। বাবু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। না না, বল না, মনে কেন করব, কি বলবি বল। যদি দুদিনের ছুটি দিতেন তাহলে আমি নিজেই যেতাম একবার। টাকাটাও দেওয়া হয়ে যেত আর মাকেও একবার দেখে আসতাম। আচ্ছা ঠিক আছে, তোর কথা মতোই হোক। কালই বেরিয়ে পড়, যা দেখে আয় মাকে। তাহলে কাল নয় দাদাবাবু, পরশু সকাল সকাল বেরিয়ে পড়ব। বোধিসত্ত্ব এতক্ষণ বসে ওদের কথা শুনছিল। মাধব চলে যাওয়ার পরই সে তপনবাবুকে প্রশ্ন করল, মাধবের বাড়ি কোথায়? ওর বাড়ি নবদ্বীপ। তা ওখানে ওর মা একাই থাকেন। এখান থেকে মাধব মাসে মাসে যে টাকা পাঠায় তাতেই চলে কোনো রকমে। ছেলেটা খুব ভালো জানেন তো, অনেকদিন ধরেই আছে আমাদের বাড়িতে। আপনার ভাইয়ের সাথে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো। উনি কি আছেন বাড়িতে? স্বপন তো বাড়িতে নেই। আসলে আপনাকে তো বলেছিলাম যে ওর সুদের ব্যবসা আছে, সেই সংক্রান্ত ব্যাপারেই বেরিয়েছে ও।
কয়েকদিন ধরেই খুব চিন্তায় আছে ও। মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে, জিজ্ঞাসা করলে কিছু বলতেও চায় না। ঠিক আছে, আমি আজ উঠবো তপনবাবু, চিন্তা করবেন না। আপনার মাকে বলবেন ওনার গোপাল উনি পেয়ে যাবেন। চলি। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর মৃণালবাবুর ঘরে সবাই মিলে আড্ডায় বসেছে। আচ্ছা দাদা, তোকে কিন্তু আমায় কাল সকালে একটা সাহায্য করতে হবে। বাহ বাহ, বোধিসত্ত্ব রায়ের কেসে আমার মতন একজন মানুষ সাহায্য করবে, এ তো সৌভাগ্যের ব্যাপার। বল বল, কি করতে হয় বল। কাল তোকে একবার আমার সাথে থানায় যেতে হবে। আজ তপনবাবু বলছিলেন ওনার ভাইয়ের সুদের ব্যবসায় কিছু একটা গন্ডগোল হয়েছে। পুলিশ মারফতে ব্যাপারটা একটু জানতে হবে। তাছাড়া আরো একটা ব্যাপার আছে, সেটা বরং থানায় গিয়েই বলবো। পরের দিন সকালে বোধিসত্ত্ব আর মৃণালবাবু গিয়ে হাজির হলেন থানায়। বড়বাবু অভিমন্যু ঘোষ তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন বোধিসত্ত্ববাবু, কষ্ট করে আর নিজের পরিচয় আপনাকে দিতে হবে না, কারণ এই মুহূর্তে পুলিশ ডিপার্টমেন্টে আপনাকে চেনে না এমন লোকের সংখ্যা খুবই কম। আপনার এখানে আসার খবরটা আমি পেয়েছি, ভেবেছিলাম নিজে গিয়ে আপনার সাথে দেখা করে আসব, কিন্তু না, একটা কেসে কয়েকদিন এত ব্যস্ত হয়ে পড়লাম। আচ্ছা অভিমন্যু বাবু, আপনি তো তপনবাবুর বাড়ির গোপাল চুরির ব্যাপারটা জানেন। এ ব্যাপারে আপনার কি মত? কে করতে পারে এ কাজ? আসলে এখনো সেভাবে কিছুই বুঝে উঠতে পারিনি, তবে কাউকেই না সন্দেহের তালিকার বাইরে রাখা যায় না, কারণ ওরকম একটা দামি জিনিস যার হাতে পড়বে তারই লাভ। আপনি কিছু বুঝতে পারলেন? আমি আর আপনি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বপনবাবুর সুদের কারবার আছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার কাছে খবর আছে সেই ব্যবসায় কিছু গন্ডগোল হয়েছে। আমি এখানকার কাউকেই ঠিকমতো চিনি না, তাই খোঁজটা আপনাকেই নিতে হবে। তাছাড়া আরও কিছু সাহায্য আমাকে করতে হবে আপনার, কিন্তু সবটাই গোপনে, ছদ্মবেশে। সেদিন থানা থেকে ফেরার সময় মৃণালবাবু বোধিসত্ত্বকে প্রশ্ন করল, হ্যাঁ রে, তুই থানার বড়বাবুকে যা যা বলে এলি সেগুলোর সাথে আদৌ কি এই কেসের কোনো মিল আছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমিও যে খুব একটা বুঝতে পারছি তেমনটা কিন্তু নয়, সবটাই আমার অনুমান। দেখা যাক কি হয়। রাত তখন প্রায় 8টা বাজে। তপনবাবু প্রায় ছুটতে ছুটতে এসে হাজির বোধিসত্ত্বর কাছে। বোধিসত্ত্ববাবু, আপনাকে এক্ষুনি একবার আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে হবে। সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। আপনি এত হাঁপাচ্ছেন কেন? এই নিন নিন, একটু জল খান, তারপর বলুন কি হয়েছে। আরে আপনি তো জানেন আগামীকাল মাধবের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই আজ সন্ধেবেলা আমার স্ত্রী তাকে একটু বাজারে পাঠিয়েছিল ওর মায়ের জন্য ফল মিষ্টি এইসব আনার জন্য, কিন্তু ফেরার সময় দুজন লোক মাধবের ওপর হামলা করে। হামলা? কি বলছেন? বা মাধব এখন কোথায়? সে বাড়িতেই আছে, কোথাও সেরকম চোট পায়নি, এই যা রক্ষে। আপনি দয়া করে একটিবার চলুন, একের পর এক বিপদ বাড়িতে, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বোধিসত্ত্ব তপনবাবুর সাথে ওনাদের বাড়িতে এলো। মাধব তখন বসার ঘরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। গায়ের জামা কাপড় ছেঁড়া, তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বাড়ির সবাই উপস্থিত আছে সেখানে। বোধিসত্ত্ব ঘরে ঢুকেই মাধবের দিকে এগিয়ে গেল। ভয় পেও না মাধব, ভয় পেও না, আমরা সবাই আছি। তুমি বরং আমাকে একটু ব্যাপারটা খুলে বলো। কি আর বলবো দাদাবাবু, আমি বাজার থেকে ফিরছিলাম। বাজারের রাস্তাটা শেষ করে মোড়ের মাথার জায়গাটা একটু অন্ধকার মতো। হঠাৎ করে দুজন লোক হামলে পড়লো আমার ওপর। যদিও আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, হাতে যা কিছু ফল মিষ্টি ছিল সব মাটিতে পড়ে গেল। আর দেখুন না, জামা কাপড়ও কেমন করে ছিঁড়ে দিয়েছে। তুমি লোক দুটোর মুখ দেখেছো? মানে সামনে আসলে চিনতে পারবে? না দাদাবাবু, একই অন্ধকার, তার ওপর মুখ ঢাকা ছিল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। তপনবাবুর মা উপস্থিত ছিলেন সেখানে। তিনি মাধবকে বললেন, ঠাকুর ঘরে গিয়ে গোপালকে প্রণাম করে আয় একটা। ছোট কোকার কথা মতো তুই তাকে নিজে হাতে বাজার থেকে নিয়ে এসেছিস, তাই তিনি তোর প্রাণ রক্ষে করেছেন। বোধিসত্ত্ব তপনবাবুকে বলল, তপনবাবু, আমি বেশ কিছুদিন হলো এখানে যাতায়াত করছি, কিন্তু আপনাদের ঠাকুর ঘরে আমার কখনো যাওয়া হয়নি।
আজ কিন্তু একবার যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বোধিসত্ত্ব আর তপনবাবু যখন ঠাকুর ঘর দেখে ওপর থেকে নামছে, তখনই স্বপনবাবু হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকলেন। তপনবাবু তার দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কিরে, এমন তাড়াহুড়ো করছিস কেন? ঘেমে তো একেবারে স্নান করে উঠেছিস। কি হয়েছে কি তোর? কি আর হবে, বিপদ যখন আসে তখন কি আর একা আসে? লোকটা যে এত বড় ফ্রড সেটা বুঝতেই পারিনি। পারলে আর এতগুলো টাকা লোকসান হতো না। কোন লোকটা বলতো? আর সে করেছেই বা কি? ছাড়ো এসব, তুমি বুঝবে না। কদিন যাক, আমি নিজেই সামলে নেব। বলেই স্বপনবাবু গটগট করতে করতে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেলেন। বোধিসত্ত্ব তার গতিপথের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। তপনবাবু বোধিসত্ত্বকে এগিয়ে দেওয়ার জন্য গেট পেরিয়ে রাস্তায় উঠলেন। কাল রবিবার, আপনার স্কুল তো ছুটি। কাল আমি সকালে আসবো আপনার কাছে। আপনি আমাকে আপনাদের মাটির কাজ যেখানে হয় সেই জায়গাটা একবার দেখাবেন। আর দয়া করে কথাটা এখনই কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, কাল আমি আপনার জন্য অপেক্ষা করব। বোধিসত্ত্ব যখন বাড়ি ফিরল তখন প্রায় রাত 11টা। মৃণালবাবু আর ওনার স্ত্রী বারান্দায় অপেক্ষা করছিলেন। কিরে, কি দেখলি? মাধব ঠিক আছে তো? হ্যাঁ, এমনিতে ঠিকই আছে, তবে বেশ ভয় পেয়ে গেছে। কাল একবার তপনবাবুদের ঠাকুর বানানোর জায়গাটায় যাব, বুঝলি দাদা? মনে হচ্ছে ওখানে কিছু পাওয়া যেতে পারে। তুই যাবি তো আমার সাথে? যাবো না কেন রে? এতদিন তো তোর কাজের কথা শুধু কাগজেই পড়েছি, এই প্রথমবার সামনে থেকে দেখব। এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? বোধিসত্ত্ব আবার কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় রাখাল ঘরের ভেতর থেকে মুখ বাড়িয়ে বলল, রাত কটা বাজে খেয়াল আছে তোমাদের? দেশোদ্ধার হয়ে গেলে এবার খেতে আসা হোক। কি করতে এলাম আর কি হলো? এর থেকে কলকাতায় আমার ঢের ভালো। বোধিসত্ত্ব মুখ টিপে হেসে মৃণালবাবু আর তার স্ত্রীকে খাবার টেবিলের দিকে ইশারা করল। পরের দিন সকাল 11টা নাগাদ বোধিসত্ত্ব আর মৃণালবাবু পৌঁছলেন তপনবাবুদের বাড়ি। মাটির ঠাকুর বা অন্যান্য মূর্তি যেখানে তৈরি হয় সেই জায়গাটা তপনবাবুদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বেশ বড় সেটা। প্রায় 10-12 জন কর্মচারী একসাথে কাজ করে। তার মধ্যে একজন সবচেয়ে পুরনো, বর্তমানে সেই সবটা দেখাশোনা করে। জায়গাটা তো দেখে বেশ বড় মনে হচ্ছে তপনবাবু। দেখে তো মনে হচ্ছে সারা বছরই আপনার কর্মচারীরা বেশ ব্যস্ত। তপনবাবু বিনয়ের হাসি হেসে উত্তর দিলেন, তা বলতে পারেন, বাবার নিজের হাতেই তৈরি এই ব্যবসা। আজ তিনি না থাকলেও তার আশীর্বাদেই আমাদের এই বারবারন্ত। চলুন আপনাকে পেছনের দিকটা একবার ঘুরিয়ে আনি। তপনবাবু বোধিসত্ত্ব আর মৃণালবাবুকে নিয়ে পেছনের দিকে গেলেন। সেই জায়গাটাতে মূলত ঘর সাজাবার বড় বড় মূর্তি, পোড়ামাটির জিনিস, টব, ইদারার ধার সবই তৈরি হয়। বাবা, কিছুই তো বাদ রাখেননি দেখছি। বেশ বড় ব্যাপার। এর ঝামেলাও প্রচুর, তাই না? আসলে আমাদের কর্মচারীরা খুব দায়িত্ববান আর বিশ্বস্ত, তাই সব কিছু সামলাতে আমাদের খুব একটা অসুবিধা হয় না। আপনার সাথে সবার আলাপ করিয়ে দিই, চলুন। আলাপ পর্ব শেষ করার পর তপনবাবু একজন কর্মচারীকে ডেকে বললেন, পাশের দোকান থেকে সবার জন্য চা নিয়ে আয় তো। তারা বটগাছটার নিচে বেদিটায় গিয়ে বসল। জায়গাটা বেশ ঠান্ডা আর হাওয়াও আছে। চা পর্ব মিটিয়ে বোধিসত্ত্ব আর মৃণালবাবু রওনা দিলেন। তুই বরং বাড়ি যা দাদা, আমি থানা থেকে একবার ঘুরে আসি। এখন আবার থানায় যাবি কেন রে? একটু কাজ আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। সেদিন দুপুরে খেতে বসে বোধিসত্ত্বর মনটা বেশ ফুরফুরে দেখাচ্ছে। তার এই মেজাজের সাথে মৃণালবাবু বা তার স্ত্রীর পরিচয় না থাকলেও রাখালের কিন্তু আছে। তোমাকে আজ এত খুশি দেখাচ্ছে দাদাবাবু, মনে হচ্ছে গোপালের সাথে তোমার দেখা হয়েছে। মৃণালবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন, এই গোপালটা কে রে? রাখালদা কার কথা বলছে? রাখালদা তপনবাবুদের বাড়ির সোনার গোপালের কথা বলছে। গোপালের সাথে দেখা আমার অনেক আগেই হয়েছে রাখালদা। শুধু তিনি কোন পথে গেলেন আর কোন পথে এলেন সেটাই জানার বাকি ছিল। কোন পথে গেলেন আর কোন পথে এলেন মানে? একটু খুলে বলো না ঠাকুরপো।
তুমি কি সত্যি জেনেছো গোপাল কোথায় আছে? বলেছো পুলিশকে? কখন কোথায় পেলে গো? বলো না, আমার যে আর সবুর সইছে না। কোনো লাভ নেই বৌদিমণি, দাদাবাবু এখন তোমায় কিছুই বলবে না, সবাই একসাথে জানতে পারবে। কলকাতায় দাদাবাবুর এক স্যার আছেন, উনি জানলেও জানতে পারেন। না রাখালদা, আমি স্যারকেও এখনো কিছু বলিনি। শেষ জটটা খোলা এখনো বাকি আছে। আমি যদি খুব ভুল না হই তাহলে আজ রাতেই খুলবে সেটা। কাল না হলেও আশা করি পরশু দিনের মধ্যেই সবটা জানতে পারবে। পরের দিন সকালে বোধিসত্ত্ব থানায় বড়বাবুকে ফোন করলো। ইতিমধ্যে মৃণালবাবুর টেলিফোনটা ঠিক হয়ে গেছে। হ্যালো অভিমন্যুবাবু, আমি বোধিসত্ত্ব রায় বলছি। মানুষটার খোঁজ পেলেন? হ্যাঁ পেয়েছি, তবে কাজ একেবারে কমপ্লিট। সত্যি মশাই, আপনার দম আছে। আপনি যা যা অনুমান করেছিলেন একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেছে। তাহলে কাল কখন আসতে পারছেন আপনি তপনবাবুদের বাড়িতে? আপনি যখন বলবেন। কাল আমার হাতে না, সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে কাল ঠিক 9টা নাগাদ চলে আসবেন। একেবারে তৈরি হয়ে আসবেন কিন্তু। রাখছি, নমস্কার। সেদিন বিকেলে বোধিসত্ত্ব হাজির হলো তপনবাবুদের বাড়িতে। প্রথমেই সে দেখা করলো তপনবাবুর মায়ের সাথে। আপনার অপেক্ষার দিন শেষ মাসিমা। আগামীকাল দুপুরে আপনার গোপালের আবার ভোগ পড়বে এই বাড়িতে। তার জোগাড় শুরু করুন। কাল কিন্তু পেট ভরে ভোগ খাওয়াতে হবে আমাকে। আনন্দে তপনবাবুর মায়ের চোখে জল এসে গেল। তুমি সত্যি বলছো বাবা? ঠাট্টা করছো না তো? কাল সত্যি তুমি আমার গোপালকে ফিরিয়ে আনবে? আপনি আমার মাতৃতুল্য, কাজেই আপনার সাথে ঠাট্টা কি আর আমার মানায়? আর যদি আপনার গোপালকে ফিরিয়ে আনার কথা বলেন তাহলে বলবো তাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই। তিনি যখন যেখানে মনে করেন তিনি তখন সেখানে থাকেন। তপনবাবু, কাল বিকেলে আমি কলকাতা ফিরে যাব, তাই সকাল ঠিক 8:30টায় আমি এখানে আসব। বাড়ির সবাইকে থাকতে বলবেন। আজ আসি, কাল দেখা হবে। পরের দিন সকাল ঠিক 8:30টায় বোধিসত্ত্ব, মৃণালবাবু, তার স্ত্রী এসে পৌঁছলেন তপনবাবুর বাড়ি। সামনের ঘরটাতে উপস্থিত আছে বাড়ির সকলে। বোধিসত্ত্বকে দেখেই তপনবাবুর মা এগিয়ে এলেন। এ কি বাবা, তুমি কালিয়াতে এলে যে? আমার গোপাল কই? আমি কিন্তু তোমার কথা মতো ভোগের সব ব্যবস্থা করে রেখেছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার ভার কি আর এই সামান্য দুহাতে নিতে পারি মাসিমা? একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন সব। তপনবাবু এগিয়ে এসে বললেন, বোধিসত্ত্ববাবু, আমরা আর অপেক্ষা করতে পারছি না। এবার আপনি সবটা বলুন, আমরা সবাই অনেক আশা করে বসে আছি। বোধিসত্ত্ব সামনের পাতা সোফাটায় গিয়ে বসল। আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। বড়বাবু এক্ষুনি আসবেন, ওনাকে আগে আসতে দিন, তারপর সবটা বলছি। দেখতে দেখতে ঘড়িতে 9টা বাজল। বড়বাবুর গাড়িটা এসে থামলো তপনবাবুর গেটের সামনে। তৈরি হয়ে যান সবাই, একটা দারুণ চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। রুমাল দিয়ে চশমার কাঁচটা মুছতে মুছতে বলল বোধিসত্ত্ব। বড়বাবু এসে দাঁড়ালেন ঘরের ভিতর, সাথে আরও দুজন চেনা মুখ। তপনবাবু প্রায় লাফ দিয়ে উঠে বললেন, এ কি মাধব, মনীষ, তোরা তোরা এখানে কি করে এলি? বোধিসত্ত্ব এগিয়ে এসে বলল, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তপনবাবু। বোধিসত্ত্ব তপনবাবুর মায়ের দুহাত ধরে বলল, আপনার ঠাকুর ঘরে যিনি সিংহাসনে বসে আছেন তিনি আপনার সোনার গোপাল। ব্যাপারটা এবার আপনাদের খুলে বলি। ঘটনার তদন্ত শুরুর প্রথমেই আমি তপনবাবু এবং ইন্দ্রাণী দেবীর মুখ থেকে জানতে পারি যে ওনাদের ঠাকুরদা তপনবাবুর মাকে গোপাল সেবার ভার দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই গোপাল সবারই একটা দুর্বলতা, সেটা ভক্তির কারণেই হোক বা অন্য কোনো কারণে। তপনবাবুর কাকার এই বিষয়ে কোনো আপত্তি ছিল না, সেটা আমি জানি না, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা হয়তো উনি বেঁচে থাকলে বোঝা যেত। কিন্তু তার পরের প্রজন্ম অর্থাৎ তপনবাবুর ভাই মনীষবাবু ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি। ব্যাপারটা ওনার আত্মসম্মানে আঘাত করে, যদিও আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাই না। আর মাসে মাসে গোপালের জন্য টাকা পাঠানোটা একটা অভিনয় মাত্র, বলতে পারেন
বড় কিছু পাওয়ার জন্য ছোট্ট একটা ইনভেস্টমেন্ট। আর মাধব এবং আপনাদের কর্মচারীদের মধ্যে একজন হলো মনীশ বাবুর হাতিয়ার। মনীশ বাবু বেশ রেগে গিয়ে বললেন, আপনার অবাস্তব গল্পগুলো এবার থামান। আপনার টিকটিকিগিরি কলকাতায় গিয়ে করুন। মাধব আর দাদার কর্মচারীরা গরিব লোভী মানুষ, তারা এই কাজ করতেই পারে। তা বলে আমি কেন আমার বাড়ির মূর্তি চুরি করতে যাব? প্রতিহিংসা মনীশ বাবু, প্রতিহিংসা। মানুষ যে লোভে পড়লেই পাপ করে তেমনটা কিন্তু নয়, প্রতিহিংসা থেকেও পাপের জন্ম হয়। তবে আপনি কিন্তু আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, যে মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবানকেও রেহাই দেয় না। তপনবাবু বললেন, কিন্তু আপনি সব বুঝলেন কি করে বলুন তো? আমরা তো কেউ কিছুই টের পাইনি। দেখুন, আজ আমার বলতে কোনো বাধা নেই যে স্বপনবাবুর সুদের ব্যবসাটা যেহেতু ভালো চলছিল না, তাই আমার সন্দেহের লিস্টে প্রথমেই ওনার নামটা ছিল। তার উপর মাধব যেদিন স্বপনবাবুর কথা মতো পিতলের গোপালটা বাজার থেকে কিনে নিয়ে এসছিল, তখন আমার সমসাময়িকভাবে মনে হয়েছিল যে স্বপনবাবু হয়তো ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছেন। আমিও সেইভাবেই এগোচ্ছিলাম। কিন্তু সেদিন মাধবকে টেলিফোন বুথ থেকে বেরোতে দেখে আমার কেমন যেন একটু খটকা লাগলো। তার গ্রাম থেকে আপনাদের বাড়িতেই ফোন আসে, আবার মাধব নিজের গ্রামে এই ফোনটা থেকেই ফোন করে। তাহলে বাইরে থেকে আলাদা করে গোপনে কাকে ফোন করার প্রয়োজন পড়ল ওর? আমি এও লক্ষ্য করেছিলাম যে সেদিন বুথ থেকে বেরোনোর সময় মাধব একটা কাগজের টুকরো ভাঁজ করে ফতুয়ার পকেটে ঢোকাচ্ছিল। আমার ওই কাগজটাই দরকার ছিল। আমি তখন বড়বাবুর সাথে যোগাযোগ করে প্ল্যানটা বানাই। সেদিন রাতে মাধবের ওপর হামলাটা আমারই পরিকল্পনা, শুধুমাত্র ওই কাগজটা পাওয়ার জন্য। বলতে বলতে একটা সাদা কাগজ বোধিসত্ত্ব তুলে দিল তপনবাবুর হাতে। দেখুন তো তপনবাবু, কাগজে লেখা ফোন নাম্বারটা আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ, চিনব না কেন? এটা তো বর্ধমানে মনীশদের বাড়ির নাম্বার। একদমই তাই। এটা মনীশ বাবুর বাড়ির ল্যান্ডলাইন নাম্বার। দোল উৎসবের সময় এখানে এসে উনি মাধবকে এটা দিয়ে যান। কাগজটাতে এখনো রঙের হালকা দাগ লেগে আছে। ব্যাস, তারপর থেকেই শুরু হয় মনীশ বাবুর সাথে মাধবের যোগাযোগ। এটা তো বোঝাই যাচ্ছে যে গোপাল চুরির প্ল্যানটা মনেই হয়েছিল। কিন্তু মাধব যেহেতু পাকা চোর নয়, তাই সাহস বা সুযোগ কোনোটাই সে করে উঠতে পারছিল না। শেষে একদিন সে কাজটা করেই ফেলল। কিন্তু ঘটনা চক্রেই বলুন আর গোপালের ইচ্ছাতেই বলুন, বোধিসত্ত্ব রায় ঠিক সেই দিনই এসে পৌঁছলো এখানে। আপনার নিশ্চয়ই মনে আছে তপনবাবু, যেদিন মাধবের হামলা হয় তার আগের দিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। তখন আমি দুটো খবর পাই। প্রথমত, মনীশ বাবু অফিসের কাজে দিল্লি গেছেন, উনি আসতে পারবেন না, এবং মাধবের গ্রাম থেকে ফোন এসেছিল যে ওর মা অসুস্থ। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই দুটো খবরই ভুল ছিল। কি বলছেন আপনি বোধিসত্ত্ব বাবু? মাধব এত বড় মিথ্যা বলল আমাদের? এখনই এত অবাক হওয়ার কিছু নেই, অনেক চমক এখনো বাকি আছে। টেলিফোন দুটো যে ধাপ্পা ছিল সেটা অবশ্য আমি তখনই বুঝতে পারিনি। মাধবের পকেট থেকে মনীশ বাবুর নাম্বারটা পাওয়ার পর আমার সন্দেহটা হয়। একই দিনে পরপর দুটো ফোন। আসলে আপনি যে চুরির ব্যাপারটা নিয়ে আমার কাছে এসেছিলেন, সেই কথাটা জানতেই মাধব সেদিন বাজারের টেলিফোন বুথ থেকে মনীশ বাবুকে ফোন করেছিল। আর কয়েক মাস আগে একটা ব্যাংক ডাকাতির ব্যাপারে আমি বর্ধমান গেছিলাম, আর সেই থেকেই আমার নামটা ওখানকার বেশিরভাগ মানুষই জানেন। হয়তো মনীশ বাবুও জানতেন। মাধবের মাধ্যমে চুরি করা গোপালটা নেওয়ার জন্যই আসছিলেন তিনি, কিন্তু ঘটনার সাথে আমি জড়িয়ে যাওয়ায় উনি ওনার প্ল্যানটা একটু পরিবর্তন করলেন। তিনি মাধবকে বললেন স্বপনবাবুর কথায় কেনা পিতলের গোপালটা সিংহাসন থেকে সরিয়ে সোনার গোপালটা আবার ঠিক একই জায়গায় রেখে দিতে এবং মায়ের অসুস্থতার নাম করে বেশ কিছুদিনের জন্য এখান থেকে সরে থাকতে। তিনি নিজেও অফিসের কাজের বাহানায় এখানে আসাটা বাতিল করলেন। আপনি যা বলছেন বোধিসত্ত্ব বাবু, সেগুলো সবটাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটাকে তো মানতেই হবে। কিন্তু সিংহাসনের গোপালই যে আসল সোনার গোপাল, সেটা আপনি বুঝলেন কি করে? আর ওটা এতদিন কোথায় ছিল? ঘটনার এই অধ্যায়টা বলতে গেলে আরো একজনের নাম বলতে হয়। সে হলো আপনাদের ঠাকুর বানানো সেই কর্মচারী যে নাকি
আমাদের যত্ন করে ছাওয়ায় বসে চা খাইয়েছিলেন। মানে আপনি ফটিকের কথা বলছেন? ফটিক করেছে কাজ? তাহলে ব্যাপারটা প্রথম থেকেই বলি শুনুন। মাধব সোনার গোপাল চুরি করে ফটিকের সাহায্যে লুকিয়ে রাখে মাটির ঢিবির নিচে, এবং স্বপনবাবুর কথা মতো পেতলের গোপাল এনে আপনার মাকে শান্ত করার জন্য সেটা ঠাকুর ঘরে রেখে দেয়। কিন্তু মনীশবাবু পরিস্থিতির জটিলতা বুঝে যখন আবার সোনার গোপাল ফিরিয়ে আনতে বলে, তখন মাধব আর ফটিক মাটির ঢিবির নিচ থেকে সোনার গোপাল বের করে সেটাকে পরিষ্কার করে আবার ঠাকুর ঘরে রেখে দেয়, আর পিতলের গোপাল চলে যায় মাটির নিচে। মাধবের ওপর যেদিন হামলা হয় সেদিন আমি আপনাদের ঠাকুর ঘরে গিয়েছিলাম। ব্যাপারটা আমি তখনই লক্ষ্য করি। মাধব আর ফটিক গোপালকে পরিষ্কার করলেও মূর্তির বিভিন্ন খাঁজে তখনও মাটি আটকে ছিল। বুঝলাম এটাই আসল গোপাল। সাথে এও বুঝলাম যে এত বড় একটা ঝুঁকির কাজ কোনো কর্মচারীর সাহায্য ছাড়া মাধবের একার পক্ষে করা সম্ভব না। ফটিক নিজেই ধরা দিল আমার কাছে। সেদিন সব কর্মচারীরা নিজেদের মতো কাজ করলেও প্রথম থেকেই ফটিকের তীক্ষ্ণ নজর ছিল আমাদের প্রতি। আমি যে ব্যাপারটা লক্ষ্য করেছি সেটা অবশ্য ফটিক বুঝতে পারিনি। আমি তাকে উদ্দেশ্য করে একটা ফাঁদ পাতলাম। সেখান থেকে ফেরার সময় ইচ্ছা করেই বললাম জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কাজেই কাল আবার আসবো। আমার কেন জানি না বিশ্বাস ছিল যে সেদিনের রাতটুকু সময় পেলে ফটিক পিতলের গোপালটা সরানোর চেষ্টা করবে, আর হলোও তাই। আমি বড়বাবুকে নিয়ে আগে থেকেই ওখানে উপস্থিত ছিলাম। ফটিক এবং পিতলের গোপাল দুটোই এখন থানায়। অবশ্য বড়বাবুর সাহায্য না পেলে কেসটা এত তাড়াতাড়ি সলভ হতো না। আপনাদের বাড়ি থেকে বেরোনোর পর মাধবের পিছু নেওয়া, বর্ধমান থানায় যোগাযোগ করে মনীশবাবুর সম্পর্কে খোঁজ নেওয়া, সবটাই উনি করেছেন। আশা করি আমি পুরো ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। এতদূর বলে বোধিসত্ত্ব থামল। তপনবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঘড়িতে তখন 12:30 বাজে। বোধিসত্ত্ব সেদিকে লক্ষ্য করে বলল, আমার কাজ শেষ তপনবাবু। এবার আপনি আপনার ভাই এবং আপনার কর্মচারীদের কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার বিকেলে কলকাতায় ফেরার ট্রেন। এবার আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনি একটু দাঁড়ান বোধিসত্ত্ববাবু, আমি আপনার পারিশ্রমিকটা নিয়ে আসি। বোধিসত্ত্ব তপনবাবুকে বাধা দিয়ে বলল, ওটার কোনো প্রয়োজন নেই তপনবাবু। মাসিমার হাসিটুকুই না হয় এ কাজের পারিশ্রমিক হয়ে থাক। বোধিসত্ত্ব সবার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বেরোনোর সময় শুধু মনীশবাবুর কাঁধে হাত রেখে বলল, যেখানে ঈশ্বর মানুষে মানুষে হিংসা বিদ্বেষ মেনে নিতে পারেন না, সেখানে আপনি স্বয়ং ঈশ্বরকে নিয়ে খেলে বেঁচে যাবেন, এটা ভাবলেন কি করে? মূর্তি সোনার হোক বা মাটির, তাতে কিচ্ছু যায় আসে না মনীশবাবু। ঈশ্বর কোনো মূর্তিতে থাকেন না, উনি থাকেন আমাদের মাঝে। আপনারা যে কবে বুঝবেন এইসব, কবে যে ধর্মের নামে দ্বন্দ্ব মিটবে, কে জানে।